Dear student, Assalamu alaikum. Assalamu alaikum. আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমাকে শোনা যাচ্ছে? ওকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা গত ক্লাসে মূলত আমরা রিভিশন ক্লাস শুরু করেছিলাম। তো রিভিশন ক্লাসে যে টপিকগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি আলোচনা করছিলাম ইনশাল্লাহ। তো বেশ কিছু টপিক আমরা অলরেডি আলোচনা করেছি। তো আজকে আমরা বেশ কিছু টপিক আবার আলোচনা করবো ইনশাল্লাহ কনভারসেশনের মাধ্যমে, অর্থাৎ তোমাদের সাথেও কথোপকথনের মাধ্যমেই মোটামুটি আমরা এই ইয়েগুলো আমরা শেষ করবো ইনশাআল্লাহ। তোমাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিব। হ্যাঁ, প্রত্যেকটা টপিকে তোমরা আসলে কতটুকু বুঝছো এই বিষয়টা আসলে আইডেন্টিফাই করাটা খুবই জরুরি। সে কারণে আমরা চেষ্টা করব তোমাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার, এবং এর মাধ্যমেই মূলত আমরা ইনশাআল্লাহ চ্যাপ্টারটা রিভিশন করে ফেলবো সুন্দরভাবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা গত ক্লাসে বেসিক্যালি ভূমির ধারণা এবং ভূমির বৈশিষ্ট্য এই দুইটা টপিক নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করেছিলাম। তো আরেকটা টপিক মনে হয় একটু বাদ, টপিকের মধ্যে ভূমির বৈশিষ্ট্যের মধ্যে মানে একটা পয়েন্ট বাদ ছিল, যেটা করতে করতে টাইম চলে গিয়েছিল। সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির প্রভাব। তো এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির প্রভাব, ভূমির বৈশিষ্ট্য, ভূমি যেমন মানের ভিন্নতা, ভূমি এক এক জায়গার ভূমির মান হচ্ছে এক এক রকম থাকে। অর্থাৎ এক জেলার ভূমি অন্য জেলার ভূমির মধ্যে একটা মানগত পার্থক্য আমরা লক্ষ্য করি। যেমন ধরো চিটাগাংয়ের ভূমি আর খুলনার ভূমি নিশ্চয় একরকম হবে না, মানে মানগত একটা পার্থক্য আমরা লক্ষ্য করি। তো কি ডিয়ার স্টুডেন্ট, তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে ভূমির মানের মধ্যে পার্থক্য আমরা লক্ষ্য করব। এটা হচ্ছে ভূমির অন্যতম একটা বৈশিষ্ট্য। ওকে ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির প্রভাব। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির প্রভাব। তো এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির প্রভাবটা কি জিনিস, সেটা কেউ কি আমাকে একটু ব্যাখ্যা করতে পারবে? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির প্রভাব আমরা ভূমির মধ্যে লক্ষ্য করি। তো এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির যে বিষয়টা, এটা আমাকে একটু বলো তো, কে বলবে? শান্তা দত্ত বলো। শান্তা কি নাই? শান্তা দত্ত, হ্যাঁ, তুমি কি আমাকে একটু বোঝায় বলতে পারবে? শান্তা বলতে যাচ্ছ না? আচ্ছা ঠিক আছে, শান্তা বলতে চাইলো না, কয়েকবার আনমিউট করে আবার মিউট করে ফেলতেছ। আচ্ছা মেহজাবিন বলো, মেহজাবিন। মেহজাবিন, মেহজাবিন কে আসো? স্যার আমি বলি। ফাহিমা বলবো না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এইভাবে যে উইলিংলি বলতে চাও এটা তো বিশাল ব্যাপার। ভেরি গুড। হ্যাঁ ফাহিমা বল। স্যার একই একই জমিতে উৎপাদন বৃদ্ধি করার জন্য একই জমিতে বারবার শ্রম ও মূলধন বিনিয়োগ করলে জমির উর্বরতা হ্রাস পায়, কিন্তু উৎপাদন বৃদ্ধি পেলেও
জমির ক্রমসমান হ্রাস পায়, মানে উর্বরতা হ্রাস পায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। আচ্ছা ঠিক আছে। স্যার আমার কথা এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনাচ্ছ। ও, শান্তার কথা আমরা শুনতে পাচ্ছিলাম না, তার মানে তোমার হ্যাঁ স্যার, সরি একটু প্রবলেম ছিল তো তাই শুনতে পাচ্ছিলেন না। এখন বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ শিওর, একটু বলো প্লিজ। আচ্ছা ঠিক আছে স্যার। উম, স্যার এটা হচ্ছে ক্রমনাশ প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা হচ্ছে মানে ভূমির যোগান সীমিত, কিন্তু আমাদের উৎপাদন বৃদ্ধি করার জন্য হুম, একই জমিতে অধিক পরিমাণ শ্রম এবং মূলধন দরকার, হুম, যার কারণে আমরা উৎপাদনও বৃদ্ধি করতে পারবো। হুম। এ, উৎপাদন বৃদ্ধি করার ফলে আমাদের ক্রমনাশ ক্রম সমান হবে আর কি। আচ্ছা, ক্রম সময় হবে, ক্রম, এখানে শব্দটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, ক্রম হ্রাসমান, হ্যাঁ মানে ক্রমেই হ্রাস পাবে আর কি। হ্যাঁ, হ্রাস পাওয়া মানে কমে যাবে। আচ্ছা হ্যাঁ, তো ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন, হ্যাঁ, এই বিধিটা সম্পর্কে আমাদের একটু আগে ধারণা রাখতে হবে। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উৎপাদন বৃদ্ধি পাবে, কিন্তু তারপরে যতই তুমি চেষ্টা করো লাভ হবে না, উৎপাদন অটোমেটিক্যালি কমে যাবে। হ্যাঁ, এই যে বিধি, এই বিধিটাই বেসিক্যালি হচ্ছে ক্রমহ্রাসমান বিধি, বুঝতে পারছো? তো এই জি স্যার। ক্রমহ্রাসমান বিধির যে বিষয়টা, এই বিধিটা বেসিক্যালি তোমার ভূমির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। ওকে, তো ওকে, তো আরেকজনের কাছ থেকে আমরা এটা একটু জানতে চাই। আহ, জায়েতা বণিক, জায়েতা বণিক কে আসো? জায়েতা বণিক, ফৌজিয়া আনিকা। আচ্ছা, আমি যদি ডেকে না পাই তাহলে কিন্তু সে অ্যাবসেন্ট হয়ে যাবে। আমি তার মানে তোমরা যে বোঝা গেল অনেকেই জয়েন করে চলে যাও, জয়েন করে গিয়ে হচ্ছে ঘুম দাও, ক্লাস করো না। এটা এটা এখন অবশ্য ফিডব্যাক নেওয়ার সময় তোমরা ধরা পড়ে যাবে। জয়তাকে আপনি পাই নাই। ফৌজিয়া আনিকা, ফৌজিয়া আনিকা নাই, ফৌজিয়া আনিকা নাই। সুরাইয়া হক, সুরাইয়া হক, জি স্যার। কে কে কথা বললে? সুরাইয়া? আমি সুরাইয়া হক। মিস সুরাইয়া হক? জি স্যার। সুরাইয়া হক, ওকে। হ্যাঁ, সুরাইয়া হক একটু আমাকে বুঝাই বলবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাবটা? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব, এই বৈশিষ্ট্যটা একটু আমাকে ব্যাখ্যা করে শোনাবে সবার উদ্দেশ্যে? কি পারবে না? সুরাইয়া হক তো স্টপ হয়ে গেল। জয়তা বণিক,
জয়তা বণিক, সামান্তা ঐশী, জি স্যার। হ্যাঁ সামান্তা বলো তো একটু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাবটা একটু ব্যাখ্যা করো তো। স্যার এটা ঠিক মনে পড়তেছে না স্যার। মনে হচ্ছে যে উপাদান যখন কম দিতে থাকে তখন উৎপাদন, এরকম কিছু একটা স্যার, মনে পড়তেছে না উপাদান কম দিতে থাকবে। স্যার, ঠিক মনে পড়তেছে না। আচ্ছা তাহলে শুনতে থাকো, মনোযোগ দিয়ে শুনতে থাকো। রাইসা রশিদ, রাইসা রশিদ, রাইসা রশিদ কে আছো? নাই? সাদিয়া, ইয়েস স্যার। হ্যাঁ তুমি একটু বলো তো। স্যার কোশ্চেনটা আবার। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব, হ্যাঁ এই পয়েন্টটা একটু ব্যাখ্যা করো, পারবা? একটু তাড়াতাড়ি রেসপন্স করতে হবে রে বাবা, এত স্লো হলে তো স্যার, সময় চলে যাবে। স্যার হ্যাঁ বলো। ভূমির ক্ষেত্রে এই ক্রমহ্রাসমান ক্রমহ্রাসমান প্রান্তিক উপাদানটি প্রযোজ্য হয় ভূমির যোগান সীমিত হলে অধিকাংশ ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করার জন্য একই জমিতে অধিক পরিমাণে শ্রম আর মূলধন নিয়োগ করে, হুম। যার ফলে এটা বেশি বৃদ্ধি পায়, ফলে ক্রমহ্রাসমান হার হা- আহ, আচ্ছা স্যার ঠিক আছে সবাই ভুলে একটু, যেতেছি। আচ্ছা সবাই একটু খেয়াল করো, হ্যাঁ আমি বলি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা হচ্ছে যে কোনো একটা বিষয় তুমি যত বেশি ম্যাটেরিয়ালস সেখানে ইয়ে করবে, ব্যয় করবে, সেইভাবে তোমার প্রোডাকশনও উৎপাদনও তোমার বৃদ্ধি পেতে থাকবে। হ্যাঁ তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তারপরে ওই নির্দিষ্ট সময়ের পরে গিয়ে তুমি যতই বেশি ম্যাটেরিয়ালস সেখানে উপাদান তুমি ইনপুট তুমি সেখানে ব্যয় করো না কেন, আলটিমেটলি তোমার উৎপাদন বৃদ্ধি না পেয়ে উৎপাদন ক্রমান্বয়ে কমতে থাকবে। এই যে বিধি উৎপাদনের, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আর ভূমির ক্ষেত্রে এই বিধিটা প্রযোজ্য। এই জন্য বলা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট একখণ্ড ভূমিতে তুমি কোনো নির্দিষ্ট ফসল ফলানোর জন্য প্রাথমিক পর্যায়ে হয়তো কয়েক বছর পর্যন্ত তুমি তুমি জমিতে যে পরিমাণ বীজ বপন করবে বা যে পরিমাণ সার দিবে বা এগুলো যদি ক্রমান্বয়ে তুমি বাড়াও বা যত্নটা আর একটু বেশি নাও, এভাবে যদি টেক কেয়ারিংটা আস্তে আস্তে বাড়াও, তাহলে দেখবা তোমার সেখান থেকে ফসলও কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু একটা সার্টেন টাইম পরে তুমি যতই সেখানে সার বেশি দাও না কেন, বেশি বীজ বপন করো না কেন, বা অন্যান্য যত কিছুই তুমি বেশি করো, কোনো লাভ হবে না, উৎপাদন বৃদ্ধি না পেয়ে বরং উৎপাদন অপোজিট হবে, উল্টা আরো কমে যাবে। তো এই যে কনসেপ্টটা, আর এই কনসেপ্টটাই হচ্ছে বেসিক্যালি তোমার ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। কি বুঝতে পারছো সবাই? তো ভূমির ক্ষেত্রে এই বিধিটা মূলত প্রযোজ্য। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো আমরা ভূমির বৈশিষ্ট্য মোটামুটি বুঝলাম, এবার আমরা জানবো ভূমির গুরুত্ব। হ্যাঁ ভূমির গুরুত্ব সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ভূমি কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় বা গুরুত্বপূর্ণ একটি উপাদান, সেটা আমরা জানবো আমাদের এই আলোচনার মাধ্যমে। দেখো ভূমিকে আমরা উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান বলে থাকি। ভূমিকে আমরা উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান বলে থাকি। এটা নিশ্চয়ই বুঝতে পারছো, ভূমি হচ্ছে মৌলিক এবং আদি উপাদান, সে কারণে ভূমির গুরুত্ব অপরিসীম, কারণ ভূমি ছাড়া কোনো কিছু উৎপাদন করা সম্ভব না। নাম্বার 2 হচ্ছে মৌলিক কাঁচামাল সরবরাহ। মৌলিক কাঁচামাল সরবরাহ। আচ্ছা দেখো আমরা শিল্প কারখানা থেকে শুরু করে অন্যান্য যত কিছুতে ফ্যাক্টরিতে আমরা যা কিছু উৎপাদন করি না কেন,
প্রত্যেকটা উৎপাদনের ক্ষেত্রে তোমার ভূমি থেকে আমরা এই কাঁচামাল সরবরাহ করে থাকি। অর্থাৎ কাঁচামাল সরবরাহ করার অন্যতম একটি ক্ষেত্র হচ্ছে বেসিক্যালি এই ভূমি। ওকে, 3 নম্বর হচ্ছে দেখো কৃষি উন্নয়নে ভূমি। কৃষি উন্নয়নে ভূমি তার মানে কৃষি উন্নয়নে ভূমি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষি উন্নয়নে ভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বুঝতে পারছো? অর্থাৎ কৃষি উন্নয়ন ক্ষেত্রে দেখো কৃষি যে আমাদের দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে, সেক্ষেত্রে সেক্ষেত্রে ভূমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান, কারণ ভূমির মাধ্যমেই কিন্তু কৃষির সমস্ত কার্যক্রম সম্পূর্ণ হয়ে থাকে। মানে অধিকাংশ কার্যক্রমই কিন্তু ভূমির মাধ্যমেই কৃষি যে কার্যক্রম সেটা সাধারণত সম্পূর্ণ হয়ে থাকে। সে কারণে আমরা বলছি কি যে কৃষির উন্নয়নে কিন্তু ভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থনৈতিক উন্নয়নে ভূমি, দেখো একটু আগেই বললাম যে কৃষি কিন্তু দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে। কৃষি কিভাবে ভূমিকা রাখবে? কৃষি ভূমিকা রাখবে অর্থনীতি, ভূমির মাধ্যমে আমরা যে কৃষি কার্যগুলো সম্পূর্ণ করি, সেই কার্যগুলোর মাধ্যমে কিন্তু কি হয়, বিভিন্ন শিল্পক্ষেত্রে কাঁচামাল সরবরাহ করা হয়, বিভিন্ন ফ্যাক্টরিতে ভ্যারাইটিস টাইপের পণ্য সামগ্রী উৎপাদন করা হয়, যেগুলো কিন্তু তোমার দেশের সার্বিক যে অর্থনীতি, সে অর্থনীতিতে কিন্তু বড় ধরনের একটা ভূমিকা রেখে থাকে। এরপরে যেটা আসছে দেখো ব্যবসা বাণিজ্যের উন্নয়ন। ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ভূমির অবদানটা কি, এটা কি আমাকে বলতে পারবে? কেউ একজন একটু বলো তো দেখি বাবা, কে বলতে চাও উইলিংলি দেখি। হ্যাঁ বলো তো দেখি। ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ভূমির গুরুত্ব কেন? ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ভূমির গুরুত্ব কি বলতে পারবে? অর্পিতা মন্ডল। জি স্যার। হ্যাঁ একটু বলো তো ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ভূমির গুরুত্ব কি, একটু আমাকে ব্যাখ্যা করো তো। ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিভাবে? স্যার ব্যবসা বাণিজ্য স্থাপন করতে মানে শিল্প কলকারখানা এগুলো তো ভূমির উপর স্থাপন করা হয়। আচ্ছা, ভূমি থেকে অনেক কাঁচামাল মানে পাওয়া যায়, তার মানে যোগান দেওয়া। উইদাউট ভূমি আমরা কোনো শিল্প প্রতিষ্ঠান, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো কিছু চিন্তা করতে পারবো না, তাই তো? অর্থাৎ জি স্যার। ভূমিতে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে, আবার এই ব্যবসা প্রতিষ্ঠান বা ভূমির যে সমস্ত উপাদান বা ম্যাটেরিয়ালস, সেগুলো আমরা এই ভূমি থেকেই পেয়ে থাকি, তাই না? তো সে কারণে বলা যায় যে ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ভূমির গুরুত্ব অপরিসীম। জীবনযাত্রা জি স্যার। মান উন্নয়ন, অর্থাৎ এই ভূমির মাধ্যমেই কিন্তু মানুষ তাদের জীবনযাত্রা মান উন্নয়ন করে। কিভাবে করে? কারণ ভূমি থেকে ভ্যারাইটিস টাইপের ফসল তারা পেয়ে থাকে, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী তারা পেয়ে থাকে, যেগুলো ভোগ করার মাধ্যমে মানুষ তাদের জীবনযাত্রা মান উন্নত করে থাকে। 7 নম্বর হচ্ছে উৎপাদনের অন্যান্য উপকরণের আধার। এই কথাটা একটু বুঝাই বলবে জেরিন তাসনিম? উৎপাদনের অন্যান্য উপকরণের আধার, উৎপাদনের অন্যান্য উপকরণের আধার, জেরিন? জেরিন কি বলতে পারবে? জেরিন তাসনিম? আচ্ছা আমি কিন্তু নোট ডাউন করতেছি, যদি আমি কাউকে না পাই সে অ্যাবসেন্ট থাকবে আজকের ক্লাসে। যাকে আমি পাচ্ছি না, মিউট করা আছে, তার মানে বোঝা গেল যে তোমরা জয়েন করে তারপরে চলে যাও, এটা একটা বিষয়। আবার অনেকেই অ্যাটেন্ডেন্সও দিয়ে দিছো, যে যতজন আমি জয়েন দেখছি তার চেয়ে অ্যাটেন্ডেন্স বেশি, তার মানে অনেকেই অ্যাটেন্ডেন্স দিয়ে আবার বেরিয়ে যাও। হ্যাঁ, তার মানে তোমাদের যে ফাঁকিবাজি সেটা আমি ধরে ফেলছি। হ্যাঁ, তো এইগুলো আর করা যাবে না, ঠিক আছে? আমার এখানে 29 জন প্রেজেন্ট দেখা যাচ্ছে এই মুহূর্তে, আর 39 জন হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স। এটি কিভাবে সম্ভব? তার মানে একজন ব্যক্তিকে একাধিকবার দিছে, অথবা যদি না দেয় তাহলে সেক্ষেত্রে যে দিছে তারটা মূলত অ্যাবসেন্ট হয়ে যাবে।
জেরিন কে আছো? জেরিন তাসনিম? নাই। শেলিন? জি স্যার। ওকে, শেলিন তো রেগুলার থাকে এবং ক্লাস করে। girl। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম একটু খেয়াল করো তো, যে উৎপাদনের অন্যান্য উপকরণের আধার বলা হয় ভূমিকে, কেন বলা হয়? উৎপাদনের আধার স্যার বলা হয়। ভূমি বলো। হ্যাঁ, বলো বলো। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না শেরিন, আমি শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। স্যার উৎপাদনের ভূমি বাদে যে অন্যান্য 3টি উপাদান রয়েছে, শ্রম, মূলধন, সংগঠন, হ্যাঁ এগুলোকে যোগান দেওয়ার জন্য ভূমিতে এনে সব মানে কাজে লাগানো হয়, ভূমির উপরই এগুলো নির্ভরশীল। আচ্ছা, হ্যাঁ, মোট কথা হচ্ছে যে অন্যান্য যে 3টা উপাদান আছে, এই 3টা উপাদান উইদাউট ভূমি কোনোভাবেই সেটা কোনো কাজ করতে পারে না। তার মানে অন্যান্য উপকরণগুলোকে যদি অ্যাক্টিভ করতে হয়, যদি কাজে লাগাতে হয়, তাহলে সেক্ষেত্রে ভূমি অপরিহার্য। ভূমিতে এনে ফোড়ন দিতে হবে। ভূমি হচ্ছে অপরিহার্য। উইদাউট ভূমি অন্য যে 3টা উপাদান, মূলধন বলো, সংগঠন বলো বা শ্রম বলো, কোনোটাই কাজে আসবে না যদি ভূমি না থাকে। ওকে, তো এই কারণে আমরা বলছি যে অন্যান্য উপকরণের আধার। আচ্ছা, অস্তিত্বের উপস্থিতি। অস্তিত্বের উপস্থিতি অর্থাৎ ভূমির মাধ্যমেই কিন্তু আমরা অস্তিত্বের উপস্থিতি উপলব্ধি করতে পারি। মানে আমরা যে আছি, মার্কেটে আছি, বাজারে আছি, অথবা আমরা ব্যবসা বাণিজ্য করছি, অথবা কলকারখানায় আছি, বা যে কোনো একটা সের মধ্যে আমরা আছি, এটা মূলত ভূমির কারণে আমরা আমাদের অস্তিত্বকে অনুভব করি বা বুঝতে পারি। ঠিক আছে? ওকে, তো এটা ছিল মূলত ভূমির গুরুত্ব। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা আলোচনা করব শ্রম বলতে কি বোঝায়। শ্রম বলতে কি বোঝায়? সাদিয়া সুলতানা, সাদিয়া সুলতানা। ইয়েস স্যার। হ্যাঁ, তুমি একটু বলো তো শ্রম কাকে বলে? শ্রম কাকে বলে? বলতে পারবে? মানুষের শারীরিক ও মানসিক যে কোনো প্রকার পরিশ্রমই হলো শ্রম। আচ্ছা আচ্ছা, তুমি একটু বলো তো শারীরিক পরিশ্রমটা কি ধরনের আর মানসিক পরিশ্রমটা কি, এটা একটু বলো তো আমাদেরকে একটু উদাহরণ দাও শারীরিক পরিশ্রম আর মানসিক পরিশ্রমের। বলতে পারবে? স্যার শারীরিক পরিশ্রম হলো যে শরীর দিয়ে আমরা যে শারীরিক ভাবে আমরা যে পরিশ্রমটা করি সেটা হলো শারীরিক পরিশ্রম। যেমন? যেমন রিক্সা চালানো, তারপর হলো খেতে কাজ করা, এরকম। আর মানসিক পরিশ্রম হলো যে পড়ালেখা করা, তারপর এগুলো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু খেয়াল করো তাহলে। শ্রম বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে মানুষের শারীরিক এবং মানসিক যে পরিশ্রম, সেটাকে বেসিক্যালি আমরা শ্রম বলি। তবে শুধু পরিশ্রমকেই যে আমরা শ্রম বলবো তা কিন্তু নয়। মাথায় রাখতে হবে, শ্রম যখন আমরা ব্যয় করব তখন আমাদের উদ্দেশ্য হতে হবে অর্থ উপার্জন করা। অর্থাৎ শ্রমটাকে আমরা কোনো মানে অপ্রোডাক্টিভ কোনো কাজে যদি ব্যয় করি তাহলে সেটাকে আমরা শ্রম বলবো না। শ্রম হতে হবে প্রোডাক্টিভ কোনো কাজ, অর্থাৎ অর্থ উপার্জনের উদ্দেশ্যে বা কোনো কাজ থেকে কোনো সেই শ্রম থেকে আমাদের লাভ হতে হবে, মোট কথা। হ্যাঁ, তো লাভের উদ্দেশ্যে অথবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে যখন কোনো শ্রম নিয়োগ করা হবে তখনই সেই শ্রমকেই বেসিক্যালি আমরা মানে সেই পরিশ্রমটাকেই বেসিক্যালি আমরা শ্রম হিসেবে গণ্য করব। ঠিক আছে?
অর্থাৎ মোট কথা হচ্ছে যে অর্থ উপার্জন বা মুনাফা লাভের উদ্দেশ্যে নিয়োজিত মানুষের যে শারীরিক এবং মানসিক শ্রম, সেটাই হচ্ছে বেসিক্যালি কি বলে শারীরিক যে মানসিক বা শারীরিক বা মানসিক যে পরিশ্রম, সেটাকেই বেসিক্যালি বলা হয় শ্রম। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম যে একজন রিক্সা চালক অথবা দেখা যাচ্ছে যে একজন ফুটবল খেলোয়াড় বা দেখা যাচ্ছে যে একজন কৃষক, সে তার ক্ষেত থেকে ফসল ফলাচ্ছে, একজন রিক্সা চালক রিক্সা চালাচ্ছে, এই যে পরিশ্রমটা করা হচ্ছে, এই ধরনের পরিশ্রমকে আমরা বলি শারীরিক পরিশ্রম। আর মানসিক পরিশ্রম হচ্ছে মানুষ যখন তার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে যখন কোনো কাজ করে, তখন সেই কাজটাকে বা সেই শ্রমটাকে আমরা বলি মানসিক শ্রম। ওকে, তো সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে এই প্রসঙ্গে অর্থাৎ শ্রম বলতে কি বোঝায়, এই প্রসঙ্গে আলফ্রেড মার্শাল কিছু কথা বলছেন, সেই কথাগুলো আমরা একটু দেখি। এখানে উনি বলতে চাইছেন, দেখো, যে কোনো প্রকার মানসিক এবং শারীরিক শ্রম যা আংশিক অথবা পূর্ণাঙ্গভাবে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য করা হয়, তখনই তাকে শ্রম বলে। তাহলে কি বলছে, যে কোনো প্রকার মানসিক বা শারীরিক শ্রম যা আংশিকভাবে হোক আর পূর্ণাঙ্গভাবে হোক আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য করা হয়। মানে শুধু আনন্দ পাওয়ার জন্য তা না, মানে অন্য কোনো উপকারের জন্য, কোনোভাবে বেনিফিটেড হওয়ার জন্য যখন সেই শ্রমটা দেওয়া হয়, তখনই সেটাকে আমরা শ্রম হিসেবে আমরা গণ্য করে থাকি। তো ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে শ্রম বলতে কি বোঝায় এটা আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এখন নেক্সট টপিকে চলে যাচ্ছি, শ্রমের বৈশিষ্ট্য। শ্রমের বৈশিষ্ট্য আমরা একটু জানবো, সবাই খুব মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে, প্লাস হচ্ছে আনসারও করতে হবে, অর্থাৎ রেসপন্স করতে হবে। দেখো, শ্রমের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রম হচ্ছে মানবীয় উপাদান। শ্রমকে আমরা একটি মানবীয় উপাদান বলছি। তো শ্রমকে কেন আমরা মানবীয় উপাদান বলছি, এই কথাটা আমাদেরকে একটু বুঝিয়ে বলবে। এটা কে বলবে? 3527 নাফিসা ইসলাম। নাফিসা, হ্যাঁ নাফিসা, একটু বলো তো আমাদেরকে বুঝিয়ে যে শ্রমকে আমরা মানবীয় উপাদান বলে, অর্থাৎ শ্রমের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রম হচ্ছে একটি মানবীয় উপাদান। তো কেন এটাকে আমরা মানবীয় উপাদান বলছি, এটা কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবে? শ্রমকে কেন আমরা মানবীয় উপাদান বলছি? স্যার জানি না। জানো না? আচ্ছা ঠিক আছে, না জানাটা অপরাধ না, অপরাধ হচ্ছে ঠিক মতো রেসপন্স না করা এবং না থাকা, প্রেজেন্ট না থাকা। মালিহা মাহবুব, জি স্যার। হ্যাঁ একটু বলো তো বাবা, যে শ্রমকে আমরা মানবীয় উপাদান বলছি আর কি, যে শ্রমের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রম হচ্ছে একটি মানবীয় উপাদান। হ্যাঁ, কেন মানবীয় উপাদান? ওকে স্যার, বলছি। শ্রমের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি উৎপাদনের একমাত্র মানবীয় এবং জীবন্ত উপাদান। আচ্ছা, কেন? মানুষ যতদিন জীবিত থাকে ততদিন সে শারীরিক মানসিক শ্রম প্রদান করতে সক্ষম। এই জন্য শ্রমকে মানবীয় উপাদান বলা হয়। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট আনসার হয়েছে। তবে একটু অন্য যারা আছো তারা কি সবাই বুঝতে পেরেছো? একটু আগে আমি নাফিসাকে বলেছিলাম, নাফিসা কি বুঝতে পেরেছো শ্রমকে কেন মানবীয় উপাদান বলা হচ্ছে, এটা কি বুঝতে পেরেছো নাফিসা? ইয়েস স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে মালিহা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা জানবো, তাহলে আমরা একটু আবার আমি রিভিউ করে দিই যে শ্রমকে কেন আসলে মানবীয় উপাদান বলা হয়। কারণ হচ্ছে যেটা আমাদেরকে মালিহা খুব সুন্দর করে বুঝাই দিল, সেটা হচ্ছে এই যে শ্রমই হচ্ছে একমাত্র মানবীয় উপাদান। কেন? যেটা মানুষের সাথে রিলেটেড, এটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ এই শ্রমটা কিন্তু উৎপাদন হয় বেসিক্যালি মানুষের কাছ থেকে। হ্যাঁ, মানব যে জীব, তার কাছ থেকেই কিন্তু এই শ্রমটা নিঃসরিত হয় বা নির্গত হয়, যেটাই আমরা বলি না কেন। তার মানে শ্রম হচ্ছে একমাত্র মানুষের কাছ থেকেই কিন্তু সৃষ্টি হয় বা তৈরি হয়।
অর্থাৎ মানুষ যতদিন জীবিত থাকবে ততদিন সে শারীরিকভাবে হোক আর মানসিকভাবে হোক কিন্তু সে পরিশ্রম করতে পারবে। হ্যাঁ, আর তখনই তার কাছ থেকে এই শ্রম উদ্ভব হবে। আর যখন সে কোনো ব্যক্তি যখন থাকবে না, তখন কিন্তু তার কাছ থেকে আর কোনো শ্রম, সেটা মানবীয় হোক, সেটা শারীরিক হোক আর সেটা মানসিক হোক, কোনো শ্রমই কিন্তু আর তার মাধ্যমে উৎপাদন হবে না। এ কারণে আমরা বলছি শ্রম হচ্ছে একমাত্র মানবীয় উপাদান। ওকে, থ্যাংক ইউ। এরপরে 2 নম্বর দেখো, শ্রমের ধরন। শ্রমের ধরন। শ্রমকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? শ্রম তো এক ধরনের না, অর্থাৎ শ্রমকে আমরা কমপক্ষে 2 ধরনের, তাই না? শ্রমকে আমরা জি 2 স্যার, ভাগে ভাগ শারীরিক করতে পারি। শ্রম, মানসিক শ্রম। মানসিক শ্রম 2 ভাগে ভাগ করতে পারি। 3 নম্বর হচ্ছে শ্রমের অবিচ্ছেদ্যতা। শ্রমের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রমের অবিচ্ছেদ্যতা। এটা একটু আমাকে বুঝিয়ে বলবে? শ্রমের অবিচ্ছেদ্যতা। শ্রয়া হক বলো তো, শ্রয়া হক। জি স্যার। হ্যাঁ, একটু বলো তো, শ্রমের অবিচ্ছেদ্যতা, এটা হচ্ছে শ্রমের অন্যতম বৈশিষ্ট্য, অবিচ্ছেদ্যতা। হ্যাঁ, এই কেন বলা হচ্ছে? স্যার এটা আমি পারবো না। পারবো না? আচ্ছা, ঠিক না, আছে। আমি বলি কি হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার, শ্রমিক ও শ্রমের সম্পর্ক হচ্ছে কি অবিচ্ছিন্ন, কারণ স্যার শ্রম যেখানে থাকবে সেখানে শ্রমিকের উপস্থিতি বাধ্যতামূলক। হুম, শ্রম বিক্রয়ের সময় শ্রমিক ও তার শ্রমকে অবশ্যই থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সেলিন না। আচ্ছা, এরপরে আমি একটু এটা ব্যাখ্যা করে বুঝাই দিই। দেখো, একটু খেয়াল করো, শ্রমের অবিচ্ছেদ্যতা কেন বলা হচ্ছে, একটু খেয়াল করো। শ্রম কার সাথে অবিচ্ছেদ্যতা, এটা একটু খেয়াল করতে হবে। শ্রমিকের সাথে। অর্থাৎ শ্রমিক যদি না থাকে তাহলে কিন্তু কোনো শ্রম সেখানে উৎপাদন হবে না। অর্থাৎ শ্রমের সাথে শ্রমিকের বা শ্রমিকের সাথে শ্রমের যে সম্পর্ক সেটা হচ্ছে অবিচ্ছেদ্যতা, এটাকে বিচ্ছিন্ন করা যায় না। মানে শ্রমিকের কাছ থেকে শ্রমকে আলাদা করা যায় না। শ্রমিক উপস্থিত আছে মানে সেখানে শ্রম তৈরি হবে, আর শ্রমিক নাই সেখানে কোনো শ্রম তৈরি হবে না। কি সবাই বুঝতে পারছো? এই কারণে বলা হচ্ছে শ্রমের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রমের অবিচ্ছেদ্যতা। অর্থাৎ শ্রম যিনি দিবেন তিনি যদি না থাকেন তাহলে সেখানে কোনো শ্রম সৃষ্টি হবে না, কোনো শ্রম তৈরি হবে না। আচ্ছা, এই কারণে আমরা বলছি শ্রমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শ্রমের অবিচ্ছেদ্যতা। 4 নম্বর হচ্ছে শ্রম পচনশীল। শ্রমকে আমরা পচনশীল বলি, এটা কেউ কি একটু আমাকে ব্যাখ্যা করে বুঝাবে? শ্রম কিভাবে পচনশীল? ইসরাত জাহান। ইসরাত। স্যার আমি বলবো। কে যেন বলতে যাচ্ছ? শান্তা? স্যার আমি। হ্যাঁ, আচ্ছা বলো। স্যার এটা একবার শ্রম নষ্ট হয়ে গেলে এটা পুনরায় আর ফিরে আসে না। এটা শ্রম চিরদিনের জন্য নষ্ট হয়ে যেতে এটা পচনশীল বলা হয়েছে। আচ্ছা, শ্রম আসলে নষ্ট হওয়ার বিষয়টা ঠিক এরকম না। আচ্ছা, আমি একটু বলি, তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে শোনো। শ্রমকে আমরা বলছি শ্রম পচনশীল। এই জন্য পচনশীল, দেখো, একজন শ্রমিক যখন কোনো শ্রম দেয় তার সেই শ্রমকে কিন্তু স্টোর করে রাখা যায় না, ধরে রাখা যায় না। হ্যাঁ, যেমন ধরো, আমি যে এখন তোমাদেরকে পড়াচ্ছি, এই মুহূর্তে যারা ক্লাসে আছো তারা কিন্তু এই শ্রম সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছো, বা যেখানে যার প্রবলেম আছে সেই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু যদি এই মুহূর্তে কেউ উপস্থিত না থাকে তাহলে কিন্তু সে আমাকে পরবর্তীতে প্রশ্ন করে কিন্তু তার সমস্যাগুলো, তার প্রশ্নগুলো কিন্তু আর জানতে পারবে না। তার মানে আমার যে শ্রমটা এখন তৈরি হচ্ছে, এই মুহূর্তে যারা উপস্থিত আছে তারা কিন্তু সহজে সুন্দরভাবে বুঝতে পারছো, না বুঝতে পারলে কোশ্চেন করতে পারছো, ফিডব্যাক পাচ্ছ। তো এই যে শ্রম তৈরি হচ্ছে, এই শ্রমটা কিন্তু তোমার কি হবে, স্টোর করে রাখা সম্ভব হয় না। যদি রেকর্ড করে হচ্ছে পরবর্তী, কিন্তু তারপরেও রেকর্ড করার সময় তুমি হয়তো রেকর্ডিংটা শুনবে, হ্যাঁ, কিন্তু তুমি কিন্তু যদি কোনো আইটেম না বুঝো তাহলে কিন্তু আর পরবর্তীতে সেটা তুমি ইয়ে করতে পারবে না, আমার কাছ থেকে আবার জানতে পারবে না ওই মুহূর্তে প্রশ্ন করে, যেটা তুমি এখন করতে পারছো।
হ্যাঁ, তো এই জন্য বলা হচ্ছে যে শ্রম যখন উৎপাদন হয় তখন যদি সেটা ব্যবহার করা হয়, তখন যদি সেটা সে কেউ একসেপ্ট করে, গ্রহণ করে, তাহলে তো করলোই। আর যদি না করে তাহলে ওই শ্রমটাকে আর কোনোভাবেই স্টোর করে রাখা যায় না। সে কারণে শ্রমকে আমরা বলছি পচনশীল। হ্যাঁ, শুধু পচনশীল না, হাইলি পেরিশেবল বলা হয়, অতিমাত্রায় পচনশীল। শ্রম এক ধরনের কিন্তু সার্ভিস, সেবা বলা হয় এটাকে। হ্যাঁ, সেবাকে কিন্তু আমরা পচনশীল বলে থাকি। ওকে, 5 নম্বর দেখো বলা হচ্ছে শ্রমের যোগান পরিবর্তনশীল। শ্রমের মাধ্যমে যে যোগান, যে সাপ্লাইটা দেওয়া হয়, এটা আসলে পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল এটা কি কেউ বলতে পারবে? একটু ফাস্ট টাকাতে হবে, আমাদের সময় আছে কম, 4 মিনিট সময় বাকি আছে অনলি। শ্রমের যোগান পরিবর্তনশীল। এই আমরা যেটা বললাম শ্রম পচনশীল, এটা অনেকটা এর সাথে রিলেটেড। দেখো, শ্রমের যোগান হচ্ছে পরিবর্তনশীল। যেমন একই ব্যক্তি, ধরো আমার কথাই বলি, আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, এখন যতটা স্পিড নিয়ে যত ভালোভাবে আমি এখন পড়াতে পারবো, ধরো এটা প্রথম ক্লাস আমার, তো এখন একই জিনিস যদি আমি পরে আরেকটা ক্লাসে যখন আমি পড়াবো, তখন দেখা গেল যে আমি ঠিক যে কথাগুলো যেভাবে যে স্টাইলে তোমাদেরকে পড়াচ্ছি, এই জিনিসগুলো হুবহু কিন্তু সেখানে হবে না। সেখানে হয়তো অন্যভাবে অন্য কথাবার্তা আমার চলে আসবে অটোমেটিক্যালি, বা সেখানে আমি হয়তো শ্রমটা আমি কম দিতে পারবো, এনার্জি আমার কম থাকবে। তো সে কারণে আমরা বলবো যে শ্রমের যোগান হচ্ছে পরিবর্তনশীল। অর্থাৎ একই ব্যক্তিকার মাধ্যমে আমরা শ্রম পাচ্ছি, কিন্তু তারপরেও কিন্তু এক এক সময় সেই শ্রমটা এক একভাবে দিবে, সবসময় হুবহু সেম হবে না, একই রকম হবে না। এই কারণে আমরা বলছি শ্রম হচ্ছে পরিবর্তনশীল। ওকে, সবাই বুঝতে পেরেছো নিশ্চয়? এরপরে শ্রম হচ্ছে গতিশীল। শ্রমকে আমরা গতিশীল বলি। ফাহিমা বলো তো, শ্রমকে গতিশীল বলা হয় কেন? গতিশীল বলা হয় স্যার, শ্রমকে গতিশীল বলা হয় কেন? কারণ শ্রম হচ্ছে শ্রমিকের মাধ্যমে, আর হ্যাঁ, শ্রমিক যেখানে সেখানে যাবে। হ্যাঁ, তাই শ্রমিকের শ্রমিক মাধ্যমে এক হয়। অঞ্চল থেকে অন্য জায়গায় গেলে হ্যাঁ, শ্রমিক শ্রম। গতিশীল। হ্যাঁ, এই কারণে শ্রমিকরা কোনো নির্দিষ্ট জায়গাতেই যে সবসময় কাজ করে তা নয়। শ্রমিকরা এক জায়গা থেকে আরেক জায়গায়, এক কারখানা থেকে আরেক কারখানায়, এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে, এক জেলা থেকে আরেক জেলায়, এক দেশ থেকে অন্য জেলায় কিন্তু তারা কি হয়, মুভমেন্ট করে। সে কারণে আমরা বলবো যে শ্রম মালিকানা, কি বলে, শ্রম হচ্ছে গতিশীল। আচ্ছা বলো তো, শ্রমের যে মালিকানা সেটা কি হস্তান্তরযোগ্য? শ্রমের মালিকানা কি হস্তান্তরযোগ্য? নাফিসা ফারজানা, নাফিসা ফারজানা, জি স্যার। হ্যাঁ বলো তো, শ্রম মালিকানা কি হস্তান্তরযোগ্য? শ্রমের মালিকানা, না, হ্যাঁ, হস্তান্তরযোগ্য। শ্রমের মালিকানা কি হস্তান্তর করা যাবে? না একটু স্যার। জোরে বলতে হবে। আচ্ছা, হস্তান্তর করা যাবে না, কেন যাবে না বলতে পারবে? স্যার, যার শ্রম তো তারই, এটা তো হ্যাঁ, হস্তান্তর করা যার সম্ভব শ্রম না। তারই থাকবে। অর্থাৎ তুমি যে পরিশ্রম করো, তুমি যে কাজ করো, বা তুমি এক সুন্দর ছবি আঁকাতে পারো, এইটা তো আরেকজনকে এই ক্ষমতাটা, এই যোগ্যতাটা তুমি আরেকজনকে দিয়ে দিতে পারো না, তাই না? ট্রান্সফার করতে পারো না। এই জন্য বলা জি হয় যে শ্রমের যে মালিকানা সেটা আসলে কোনোভাবে হস্তান্তরযোগ্য নয়। এটা যার মালিক সে তারই থাকবে সে। ওকে, এরপরে দেখো, মজুরির সাথে শ্রমের যোগান বিপরীতমুখী। মজুরির সাথে শ্রমের যোগান বিপরীতমুখী, অর্থাৎ মজুরির সাথে, অর্থাৎ শ্রমিক, দেখবে অনেক সময় আমরা যেটা বলি, শ্রমের যদি মজুরি বৃদ্ধি পায়, তাহলে দেখবা শ্রমের ইয়েটা, যোগানটা অনেক সময় কমে যেতে পারে। কেন? মানুষ একসময় বেশি কাজ করে, তারপরে দেখা গেল সে পরবর্তীতে আর কাজ কম করতে চাইবে, মানে বেশি উপার্জন যদি করে, বেশি টাকা উপার্জন করে, তখন বলবে কম শ্রমে যদি আমি বেশি টাকা পাই, তাহলে আমার বেশি শ্রম দেওয়ার কি দরকার, এরকম একটা ইয়ে কিন্তু চলে আসতে পারে তার ভিতরে। অর্থাৎ কম পরিশ্রমে যদি বেশি টাকা পায়, তাহলে সেক্ষেত্রে সে শ্রমটা কম দেওয়ার চেষ্টা করবে। এই জন্য বলা হচ্ছে যে শ্রমের, মজুরির সাথে শ্রমের যোগানটা হচ্ছে বিপরীতমুখী। এরপর যেটা আসছে মুনাফামুখী এবং বৈধ উদ্দেশ্য। হ্যাঁ, মাথায় রাখতে হবে, শ্রমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যেটা সবসময় মুনাফা লাভের উদ্দেশ্য হবে, এবং বৈধ কোনো উদ্দেশ্যকে সামনে রেখেই মূলত এই শ্রমটা নিয়োগ হতে হবে। আর লাস্ট অন যেটা বলছে দর কষাকষির ক্ষমতা। হ্যাঁ, শ্রমিক অবশ্যই দর কষাকষির ক্ষমতা থাকতে হবে। শ্রমের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে দর কষাকষির মাধ্যমেই কিন্তু সে তার অর্থ উপার্জন বা লাভ করে থাকে। অর্থাৎ তার সেই দর কষাকষির ক্ষমতাটা মূলত থাকবে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের আলোচনা। শ্রমের বৈশিষ্ট্যের মাধ্যমে আমাদের আজকের আলোচনা শেষ হলো। ডিয়ার স্টুডেন্ট, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমাদের খুবই অল্প সময় আছে, যে কোনো মুহূর্তে ক্লাস কেটে যেতে পারে। স্যার